ছোট সরকার না বড় সরকার, একটা রাজনীতি বিজ্ঞানের খুব সাধারণ প্রশ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ছোট সরকার করা হয়ে ওঠে না। এক হলো যে জোট থাকে, অনেককে প্রতিনিধিত্বের সুযোগ দিতে হয়। শুধু জোটের মধ্যে না, এলাকা ভিত্তিক থাকে, বিভিন্ন সংখ্যালঘিষ্ঠ গরিষ্ঠের বিষয় থাকে, অনেক ধরনের অবদানের বিষয় থাকে। বাংলাদেশ প্রদেশে বিভক্ত না, সেটা যদি হতো তাহলে হয়তো প্রাদেশিক ধরনের থাকলে সেখানে হয়তো আরও কিছু তাদেরকে দায়িত্ব দেওয়া যেত, যেটা আমাদের নাই, সবই কেন্দ্রে যা এখানে দিতে হয়। ত্যাগী নেতা বলে একটা কথা থাকে, সৎ বলে কথা থাকে, তালিকা দীর্ঘ। সব কিছু মিলে শেষ পর্যন্ত ছোট হয় না। আমি ধারণা করছি যে হয়তো 40 এরকম হয়তো শুরুতে হবে, কিন্তু আমাকে যদি প্রত্যাশা করতে বলেন তাহলে শুরুতে আমার কাছে মনে হয় যে খুব ছোট মন্ত্রিসভার প্রস্তাব হলে ভালো, দেখে শুনে আস্তে আস্তে বাড়ানো, নিঃসন্দেহে তো বাড়াতেই হবে। তারা হয়তো ইতিমধ্যে পরিকল্পনা নিয়ে ফেলেছেন, আমাদের আলোচনার খুব বেশি প্রভাব সেখানে পড়বে না, কিন্তু এই জন্যে যে বিএনপি পড়তেও পারে। আমার ধারণা যে আগামীকাল দুপুর পর্যন্ত সুযোগ একেবারেই কি কি কারণে, মানে ক্যাবিনেট সেক্রেটারি ফোন করবার সময় পাওয়া পর্যন্ত, মানে আমি যদি আমার কারণগুলো বলি, একটা হলো সে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে, প্রায় 2 দশক। এই সময়কালে যেটা হয় যে উনি নিজেও প্রবাস জীবনে ছিলেন, দেশে একরকম কাঠামো পরিচালিত হয়েছে, সেখান থেকে তিনি দল পরিচালনা করেছেন, সেখানে তার ঘনিষ্ঠজনরা তৈরি হয়েছে, সেখানে অনেককে বিশেষায়িত দক্ষতার অধিকারী হিসাবে তিনি দেখেছেন। আবার দেশে অনেক বিশেষায়িত দক্ষতার ব্যক্তি দলের মধ্যে তৈরি হয়েছে, সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তি তৈরি হয়েছেন, দেশে একরকম নেতৃত্ব দিয়েছেন যারা তার ঘনিষ্ঠজন, বিদেশে আবার আরেকভাবে তারা নেতৃত্ব দিয়েছেন। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পরিচালনা করলেন, একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে বিপুল পরিমাণে বিদেশের কাজের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের আনা হয়েছিল। আমার এই ব্যাপারে যথেষ্ট সমালোচনা আছে। আমরা নিজেরাও দীর্ঘ সময় বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছি, কাজ করেছি। বাংলাদেশে এমন মানুষের সংখ্যা হাজার হাজার না, এখন লক্ষ লক্ষ, যারা প্রযুক্তি, শিক্ষা, বাণিজ্য এরকম বিভিন্ন খাতে বিদেশে তাদের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি এখান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত, মধ্যপ্রাচ্যের কোনো বিমানে যান, আপনি দেখবেন সুদান, সোমালিয়া, ইথিওপিয়াতে আমাদের তরুণরা কাজ করছেন, কেউ দাতা সংস্থায়, কেউ নিজে বাণিজ্য করছেন। আমি এই একটু বড় করে উদাহরণটা এই জন্য দিলাম যে বিদেশি জ্ঞান, বিদেশি অভিজ্ঞতা থাকলেই সেটা আদরণীয় হবে, আর দেশের অভিজ্ঞতা আদরণীয় হবে না, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর এক এক দেশের বাস্তবতা এক এক দেশের বাস্তবতা এক এক রকম। এটা যদি শোকেসিংয়ের জন্য হয় যে আমার মধ্যে অমুক একজন আছেন একটা বড় বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশে এখনো কিছু বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে খুব গভীর ভক্তি শ্রদ্ধার সঙ্গে তাকায়, কিন্তু এর বাইরেও অনেক গভীর ভক্তি এবং শ্রদ্ধার মানুষ কিন্তু আছেন বিভিন্ন ক্ষেত্রে। একটু অস্বস্তিকর মনে হতে পারে এই আলোচনা, কিন্তু তার প্রতিফলনে সরকারে পড়বে কিনা, আপনি বিশেষায়িত ব্যক্তিকে কিভাবে চিহ্নিত করবেন, কিভাবে আনবেন, আপনার তো টেকনোক্র্যাট নেওয়ার সুযোগ আছে। সেই টেকনোক্র্যাট, আমি বলবো না যে বিএনপি এতদিনে খেয়াল করছে না বা কারা তার সঙ্গে আছেন বা নাই সেটা দেখছেন না, কিন্তু ছোট দিয়ে শুরু করলে যে শতাংশের সুযোগ আছে, আমি নুরুল কবির ভাইয়েরও আপনার সঙ্গে অনুষ্ঠানে আলোচনা দেখছিলাম, তারও মত প্রায় একই রকম, যে 10% সুযোগ আছে সেটা একটু ধীরে সুস্থে ব্যবহার করা। এবং এইবার আসি যে অন্যদের ক্ষেত্রে কেন ছোট আমি করবার কথা বলছি, বিএনপির এখন দল সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই নির্বাচনের ফল দেখে প্রাথমিকভাবে একটু পুলকিত হতেই পারেন যে 200-র উপর আসন পেয়েছে, এবং স্বতন্ত্র না দাঁড়ালে আমি ধরে নিই আরও বাড়তো, আরও কিছু বাড়তো, সব মিলে যা পেয়েছে এরপর সংরক্ষিত মিলে যথেষ্ট বড়। এখন কথা হলো যে সীমান্তবর্তী জায়গাগুলোতে জামাত খুব ভালো করেছে। অন্যান্য আপনি উত্তরবঙ্গে দেখেন, আপনি ঢাকায়ও দেখেন তাদের সাফল্য, এবং আপনি ব্যবধান কিন্তু টোটাল ভোটের খুব বেশি না, এবং কোন কোন সংখ্যার বিচারে 1 কোটি। আপনি যদি বৃহত্তর খুলনা দেখেন বিভাগ, যেখানে মোট জামাতের জয়ের 37%, সেখানে যশোরে অনিন্দ অমিত ছাড়া আর কেউ পাননি। আপনি এখন যদি আঞ্চলিক প্রতিনিধিত্বের জায়গাকে গুরুত্ব দেন যে তাকে পুরস্কার দেওয়ার জন্য আমার এখন ক্যাবিনেটে রাখতে হবে, তাহলে দলকে দেখবে। আপনি যে বিরোধী দল এখন পেতে যাচ্ছেন, সেই বিরোধী দলের শক্তিমত্তা সম্পর্কে আপনি মূল্যায়ন করেছেন কিনা। এটা আগের বিরোধী দল না, যে আওয়ামী লীগ বিএনপি যখন বিরোধী দল ছিল, দুটো পুরনো দল, কেউ 100 দিনের বাইরে থাকলাম, কেউ সংসদ বর্জন করলাম। এই বিরোধী দল আমার ধারণা সংসদ বর্জনে যাবে না। সে সংসদকে এত ব্যস্ত রাখবে, সরকারি দলকে সে এত ব্যস্ত রাখবে, এত সক্ষমতা দেখাবে। সংসদে বিতর্ক সর্বশেষ আপনি কবে শুনেছেন, কাকে বক্তৃতা দিতে শুনেছেন?
আমার ধারণা 77 যোগ সংরক্ষিত মিলে প্রত্যেকে বক্তৃতা দেবেন, প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার চেষ্টা করবেন। মাঠেও তারা সরব থাকবেন, সংসদেও সরব থাকবেন। আপনি যদি প্রতিনিধিত্বের জন্য সকলকে এখানে আনেন, মন্ত্রিসভায় স্থান দেন, তাহলে দলকে দেখবে। এবং এখন আপনি যে পরিস্থিতিতে নির্বাচনটা করতে পেরেছেন, জামাত এবং বিএনপি প্রধান দুটো, বা এনসিপি নতুন দল, আমি কি ধরে নিয়েছি আগামী 1 দশকে একই বাস্তবতা থাকবে বা 2 দশকে একই বাস্তবতা থাকবে? অতএব আমার বক্তব্য হলো, টেকনোক্র্যাটের ক্ষেত্রে যেমন আমি একটু সময় দেওয়ার পক্ষে, এখানেও দলের মধ্যেও আমি ক্যাবিনেটে কাকে জায়গা দেবো আমি একটু সময় দেওয়ার পক্ষে। আমি এই মুহূর্তে এটা বলেই এই প্রসঙ্গ শেষ করব, আমি সরকার গঠনকে যতটুকু গুরুত্বপূর্ণ দেখছি, সমানভাবে বিএনপির দলকে আমি সমানভাবে গুরুত্বপূর্ণ দেখছি। সে কিন্তু একটা মোমেন্টামের সুযোগ পেয়েছে। বিএনপির সৌভাগ্য সবসময় যে সে 90-এর পরে একটা বড় ম্যান্ডেট পেয়েছে, 24-এর পরে একটা বড় ম্যান্ডেট। এটা হয়তো স্রষ্টার কৃপা হতে পারে বা এটা কাকতালীয় হতে পারে, তার অর্জনকে আমি ছোট করছি না। আন্দোলন অভ্যুত্থানের পরে কেমন জানি মিলে গেছে, কিন্তু এই রাজনৈতিক বাস্তবতা কিন্তু সবসময় থাকবে না। এবং দল এখন এত গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। হ্যাঁ, দল সংগঠিত, নিঃসন্দেহে তারেক জিয়া দলকে সংগঠিত রেখেছেন, দল ভাঙতে দেননি, এত অন্যায় অত্যাচারের পরে দল টিকে আছে, এটা যথেষ্ট না। যতগুলো আলোচনা আব্দুল্লাহ ভাই করলেন, এই গুড জেস্টার, সেটা শীর্ষ ব্যক্তি দেখালেই যথেষ্ট না। তারা কতখানি প্রস্তুত নেতৃত্ব দেবার জন্য, তার জেলা পর্যায়ে, তার বিভাগীয় পর্যায়ে, তার উপজেলা পর্যায়ে, তার উপদল রয়েছে, তার কোন্দল রয়েছে, তার অসংখ্য বিদ্রোহী প্রার্থী রয়েছে। এইটা দিয়ে আপনি এরকম একটা সক্রিয় বিরোধী দলকে কিভাবে ঠেকাবেন এবং আগামী 5 বা 10 বছর, অতএব এই এতগুলো বিষয় বিবেচনা রেখেই আমি মিস্টার আব্দুল্লাহর কাছে যাবার আগে, আপনি সংসদের কথা বলছেন, ক্যাবিনেটের কথা বলছেন, আরও কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই 2-1 দিনের মধ্যে নিতে হবে। যেমন ধরেন রাষ্ট্রপতি কে হবেন, 2-1 দিন না, সেটা হয়তো প্রথম অধিবেশন যেদিন বসবে তখন। সংসদের ডেপুটি লিডার কে হবেন, খুবই গুরুত্বপূর্ণ। স্পিকার কে হবেন, ডেপুটি স্পিকার কে হবেন, অনেকগুলো ইস্যুস কিন্তু সামনে আছে। এবং ক্যাবিনেটে আপনি তো টেকনোক্রেট নিয়ে আকার ছোট এগুলো বললেন, কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে যেগুলো আমরা আসলে এখনো বুঝতে পারি না যে ফাইন্যান্স মিনিস্টার কে হবে, ফরেন মিনিস্টার কে হবে। একটু পরে নিশ্চয়ই আলোচনা আসবে, যদি আব্দুল্লাহ ভাই যার আগে আমি একটু 30 সেকেন্ডের জায়গা, তাহলে ওনারও একটু সুবিধা হবে ছেড়ে দিতে। আমি পরবর্তী হোম মিনিস্টার কে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য, অর্থনীতি, আব্দুল্লাহ ভাই বলুন, তারপরে আবার আমরা আলাপ করতে পারবো। দেখুন, তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা আমি যেটা দেখি সেটা হলো যে দল 20 বছর ক্ষমতার বাইরে, দলের নেতাকর্মীরা চরমভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য এগুলো ধ্বংস হয়ে গেছে একরকম গত 20 বছরে। তো এই সময়টাতে প্রত্যাশার জায়গাটা যত বেশি আসন তত বেশি চাপ। কারণ যদি 180, 170, 80, 60, 70, 80 আসন থাকলে পদের জন্য, মন্ত্রিত্বের জন্য, লবিং এর যে জায়গাটা থাকতো, 2/3 মেজরিটির একটা বিপদ সবসময় আছে। মানে প্রত্যাশার জায়গাটা যেই জায়গায় থাকতো এখন সেটা অনেক বেশি তার সামনে এসছে।